শাশুড়ির ঘরের ভেতর থেকে বাজে শব্দ শুনতে পেল পুত্রবধূ। মেঘলা ওয়াশরুম থেকে বের হয়ে শাশুড়ির রুমের সামনে আসতেই বাজে শব্দ শুনতে পেল। শব্দটা শুনে সে অবাক হয়ে গেল। ভেতর থেকে সুখের অনুভূতির নামে অদ্ভুত বাজে শব্দগুলো আসতে লাগলো। কিন্তু তার শাশুড়ি তো বিধবা, তবে কি তার শাশুড়ি পরকীয়ায় জড়িয়ে পড়েছে? সে রেগে গজগজ করতে করতে নিজের স্বামীর কাছে চলে গেল। মেঘলা ড্রয়িং রুমে গিয়ে তার স্বামী ইলিয়াসকে বলল, এই ঘরে বসে বসে কি করছো? তোমার মা কি করে ঘরের মধ্যে সেগুলো খেয়াল আছে তোমার? কি হলো, এমন করছো কেন? আমার মা আবার নতুন করে কি করলো? তোমার মায়ের চোখের দিকে আইনের শেষ নেই, তবে আজকে যেটা করেছে সেটা তো সবকিছুকে ছাপিয়ে গেছে। আরে কি হয়েছে সেটা তো বলো। এখানে কিছু বলবো না, সরাসরি দেখাবো, চলো তোমার মায়ের রুমে। মেঘলা তার স্বামী ইলিয়াসকে নিয়ে তার শাশুড়ির রুমে আসলো। ভেতরে গিয়ে দেখলো একটা লোক নিজের জামা পরেছে আর তার শাশুড়ি কাপড় ঠিক করছে। মেঘলা ও তার স্বামীর এসব দেখে মাথা নষ্ট হয়ে গেল। মেঘলা বলল, এই দেখো তোমার মায়ের কাণ্ড, ঘরের মধ্যে পরপুরুষ নিয়ে ফষ্টি নষ্টি করছে। ছি মা, ছি, তুমি ঘরের মধ্যে একটা লোক নিয়ে এসেছো? এ লোকটাকে বলো তুমি। তোমার কি বিবেকে একটু আটকালো না? ঘরের মধ্যে তোমার ছেলে আর ছেলের বউ থাকে, সেটা কি ভুলে গেলে তুমি? এতদিন তোমার বৌমা তোমার নামে নানা রকম কথা বললেও আমি বিশ্বাস করিনি, তবে আজ যেটা নিজের চোখে দেখলাম সেটা নিয়ে তুমি কি বলবে? চুপ, একদম কথা বলবি না। তোরা যাকে পরপুরুষ বলছিস সে আসলে আমার স্বামী। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। ছেলে বলল, মা তুমি বিয়ে করেছো নাকি? আমাদেরকে বললে না যে? বাহ, তোমার মা তো দেখছি আরেকটা বিয়ে করে ফেলেছে, আমাদেরকে বলার দরকারও মনে করেনি। কখন হলো এসব? আসলেই কি বিয়ে করেছেন নাকি ভাওতাবাজি সব? লোকটা বলল, এটা কি তোমার ছেলে ইলিয়াস নাকি? হ্যাঁ, আর এটা হচ্ছে আমার বৌমা মেঘলা। লোকটাকে ইলিয়াস জিজ্ঞাসা করলো, আপনার পরিচয় কি? আপনি কি সত্যি আমার মাকে বিয়ে করেছেন? আমি দিদারুল আলম, আলম গ্রুপ অফ ব্রাদার্সের সিইও। এই বলে সে তার ভিজিটিং কার্ডটা দিয়ে চলে গেলেন। পেছন পেছন রোজিনা বেগম চলে গেল। এদিকে মায়ের ঘরে ইলিয়াস ভাবনায় পড়ে গেল। বৌমা মেঘলা বলল, ইলিয়াস তুমি কি বুঝতে পারছো সামনে আমাদের কি হতে যাচ্ছে? আরে আমার মা এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। দূর পাগল, আমি সেটা বলছি না। আমাদের লটারি লেগে গেছে। লটারি টিকিট তো আমি কাটিনি, তুমি কেটেছো নাকি? আরে বলদ জামাই নিয়ে যে আমার কি হবে? তোমার মা যাকে বিয়ে করেছে সে আলম গ্রুপ অফ ব্রাদার্সের সিইও, মানে বুঝতে পারছো কত টাকার মালিক? তোমার মা আর ওই লোকটাকে এখন থেকে আমাদের হাতে রাখতে হবে, তাহলে আর আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। পরদিন সকালবেলা রোজিনা বেগম ঘুম থেকে চোখ মেলে উঠল। দেখলো তার পা টিপে দিচ্ছে বসে বসে তার ছেলে, আর তার বৌমা এক গ্লাস শরবত হাতে দাঁড়িয়ে আছে। তিনি অবাক হয়ে ধরপড়িয়ে উঠে বসে গেলেন। বললেন, এ কি বাবা, তোরা কি করছিস? তুই এভাবে মাটিতে বসে আছিস কেন? আর বৌমা তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন শরবত নিয়ে? মা আমি তোমার ছেলে না, আমি তোমার সেবা করছি। মায়ের পায়ের নিচেই তো সন্তানের বেহেশত। মেঘলা বলল, মা আপনার ছেলের বউ হিসাবে আমারও তো আপনার জন্য অনেক দায়িত্ব আছে, আমি সেই দায়িত্ব পালন করছি। মা এতদিন হয়তো না বুঝে অনেক অন্যায় অত্যাচার করেছি, আমাকে ক্ষমা করে দিবেন। রোজিনা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিল। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। ছেলে ইলিয়াস বলল, আজকে তো ছুটির দিন, বোধহয় আব্বুজান এসেছে, আমি যাই। এই বলে সে ঘর থেকে বের হয়ে গেল। মেইন দরজা খুলতেই ঘরে ঢুকে এলো দিদার আলম। তাকে দেখা মাত্রই ইলিয়াস সালাম করে ফেলল। তিনি বললেন, কি ব্যাপার ইলিয়াস, আজ তোমার মন মেজাজ অনেক ভালো মনে হচ্ছে? জি আব্বা হুজুর, আজ মনটা অনেক হালকা হালকা রাখছে, আর আপনার সাথে দেখা হয়ে তো আরো ফুরফুরা হয়ে গেল আমার মনটা। তোমার মা কোথায়? মা তার বেডরুমে আছে, আপনি বসার ঘরে বসুন, আমি চা নিয়ে আসছি। মাকেও বলছি আপনি এসেছেন। ইলিয়াস চলে গেল। দিদার আলম মনে মনে ভাবল, রোজিনার সংসারটা অনেক গোছানো, তারপরও কিসের এত দুঃখ তার? এই ভেবে সে সোফায় বসে গেল। দিদার আলম সোফায় গিয়ে বসতেই রোজিনা বেগম চলে এলো। তার পাশে বসে বলল, আজকে একটু চা খেয়ে যান, সেদিন কিছু না খেয়ে চলে গেছেন। ঠিক তখনই তার ছেলের বউ চা নিয়ে চলে আসলো। মেঘলা বলল, অবশ্যই চা খেয়ে যাবেন, এই নিন স্পেশাল করে বানিয়েছি। দিদার আলম হাসি মুখে চায়ের কাপটা তুলে নিল। তারপর রোজিনা বেগম বলল, ঠিক আছে, তোরা তাহলে ভালো থাকিস, ঠিক মতো গুছিয়ে রাখিস সংসারটা, স্বামী স্ত্রী কোনো ঝগড়া করিস না। মা তুমি এমন ভাবে বলছো যেন তুমি কোথাও চলে যাচ্ছ। হ্যাঁ আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন আপনি মা? খুলশিতে আমার একটা বড় ফ্ল্যাট আছে, তোমাদের মা আজ থেকে সেখানে আমার সাথেই থাকবে। মেঘলা বলল, আরে মা আপনি আমাকে বলবেন না আমি নতুন ফ্ল্যাটে যাব? তাহলে আমি সব আগে থেকে গুছিয়ে রাখতাম। তুমি হয়তো শুনতে ভুল করেছো, আমি বলেছি তোমাদের মা আমার সাথে থাকবে, তোমাদের কথা আমি বলিনি। রোজিনা চলো, অনেক দেরি হয়ে গেছে, ভালো থাকিস বাবা। এই বলে রোজিনা বেগম চোখের জল ফেলে দিদার আলমের সাথে বের হয়ে গেল। ইলিয়াস ও মেঘলা হতাশ হয়ে বসে পড়ল সোফায়। 3 দিন কেটে গেছে। দিদারুল আলম অফিসে বসে কাজ করছেন। একজন পিয়ন এসে বলল, স্যার আপনার সাথে একটা ছেলে আর একটা মেয়ে দেখা করতে এসেছে। দিদার সাহেব এসে বললেন, ছেলেটার নাম কি ইলিয়াস বলেছে? হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দাও। অফিস কক্ষে হুড়মুড়িয়ে ঢুকে এলো ইলিয়াস ও তার বউ। ইলিয়াস বলল, আমার মা কোথায়? আমার মাকে ছাড়া থাকতে পারছি না। কেন তোমার মাকে ছাড়া থাকতে পারছো না? সারাদিন অফিস শেষ করে তোমাদের বাসার সকল কাজকর্ম বলদের মতো করার জন্য লোক পাচ্ছ না বুঝি? কি বৌমা, বাসার সকল কাজ করতে হচ্ছে বলে বুঝি অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে? আমার মনে হয় আসলে তোমাদের মা দরকার নেই।
একটা কাজের লোক দরকার, যাকে দিয়ে তোমরা সব কাজ করাতে পারবে। পায়ের উপর পা তুলে বসে বসে খাবে আর তার সাথে যা খুশি তাই ব্যবহার করতে পারবে। ছেলে বলল, আমার চোখ খুলে গেছে। আমি এতদিন আমার বউয়ের কথা শুনে অনেক পাগলামি করেছি। আমাকে ক্ষমা করে দিন। আমার মায়ের কাছে নিয়ে চলুন। আমি আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে আমার মায়ের জন্য। তোমার মা তোমার সাথে আর কোনোদিনও দেখা করতে চায় না। মেঘলা বলল, আঙ্কেল, আমরা অনেক বেশি দুঃখিত। আমিও বুঝতে পেরেছি এতদিন অনেক অন্যায় করেছি। প্লিজ আমাদেরকে আর কষ্ট দিবেন না। ওনার কাছে নিয়ে চলুন। ওনার পা ধরে আমরা মাপ চাইবো। ঠিক আছে, তোমরা যদি তোমাদের ভুল বুঝতে পারো তাহলে তো ভালো। চলো। খুলশি ড্রয়িং রুমের ফ্ল্যাটে সোফার মধ্যে বসে আছে মন খারাপ করে রোজিনা বেগম। এমন সময় ঘরের মধ্যে ছেলে আর ছেলের বউ ঢুকে তার কাছে মাপ চাইতে লাগলো। তাদেরকে দেখে আর আবেগ ধরে রাখতে পারল না। চোখের জল বের হয়ে গেল। তাদেরকে আদর করতে লাগলেন। দিদারুল আলম ঘরে ঢুকে বললেন, রোজিনা, ওদেরকে মাপ করে দাও, ওরা ভুল বুঝতে পেরেছে। এই বলে তিনি চলে যাচ্ছিলেন। মেঘলা বলল, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে? আমি তো আমাদের পরিবারের কেউ নই। ছেলে বলল, মা, উনি আমাদের কেউ নয় মানে? আসলে উনি হচ্ছে আমার অফিসের বস। আমি প্রায় সময় অফিসে মন খারাপ করে বসে থাকতাম। উনি একদিন এসে আমাকে বারবার জিজ্ঞাসা করাতে আমি ওনাকে সবকিছু শেয়ার করি। এরপর উনি এই প্ল্যানটা করেন। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না। উনি জোর করলে রাজি হই। এরপর সবাই হাসাহাসি করে মেতে উঠলেন। সম্মানিত ভিউয়ার্স, মা অমূল্য সম্পদ। মা থাকতে তার কদর করতে শিখুন, না হলে পরে হাজার আফসোস করেও লাভ হবে না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটির রচনা ও পরিচালনায় অভি।